নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টপ লস স্ট্র্যাটেজি। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে স্টপ লস স্ট্র্যাটেজি কারা কারা শিখতে চায় বা জানতে চায় তাহলে কমেন্ট করতে। অনেকেই কমেন্ট করেছে, জানতে চেয়েছে যে স্টপ লস স্ট্র্যাটেজিটা কি এবং সেটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং কিভাবে আমাদের ট্রেডিংয়ে সেটাকে অ্যাপ্লাই করে আমরা আমাদের লসকে কন্ট্রোল করতে পারবো। আর আমরা যদি আমাদের লসকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রফিটটা অটোমেটিক্যালি বাড়বে। তো প্রথমে আমাদের লসেরকে কন্ট্রোল করার উপর গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। তার জন্য এই স্টপ লস স্ট্র্যাটেজির ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর আরেকটা কথা, যে যারা ভিডিও দেখছে কিন্তু কমেন্ট করছে না বা সাবস্ক্রাইব করছে না, শুধু ভিডিও দেখছে এবং অন্য ভিডিওতে জাম্প করছে, তাদের ঘরে আমি অনুরোধ করব যে এই ভিডিওটা এখন দেখার সময় একবার পজ করুন এবং গিয়ে একবার জাস্ট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। সাবস্ক্রাইব না করলে এই ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। তো বন্ধুরা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, তবেই এই ইউটিউব চ্যানেলটা গ্রো করবে, তবেই আপনাদের কাছে রেকমেন্ডগুলো যাবে। আমার ভিডিও, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে রেকমেন্ড হিসেবে আপনারা আপনাদের ফিডে দেখতে পাবেন। তো চলুন আমরা প্রথমেই দেখি যে আমাদের এই স্টপ লস স্ট্র্যাটেজির ইন্ডেক্সটা কি হতে চলেছে, কি শিখতে চলেছে আজকে আমরা এই ভিডিওতে। ঠিক আছে, প্রথমেই আমরা দেখব বেসিক অফ স্টপ লস। স্টপ লসের বেসিকটা কি, প্রথমে আমরা দেখব যে বেসিক অফ স্টপ লস, স্টপ লসের বেসিকটা কি, তারপরে দেখব স্টপ লস রাখাটা কেন প্রয়োজন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আপনারা দেখবেন। তারপরে স্টপ লসের উইক পয়েন্ট, কেউ বলবে না। স্টপ লসের কিন্তু কিছু কিছু দুর্বল জায়গা আছে যেগুলো আমরা অ্যাভয়েড করে চলি, ইউটিউবে আপনি দেখতে পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে সেই পয়েন্টগুলোও বলবো যে স্টপ লস নিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে লস হয়, সেগুলো কিন্তু আমি আলোচনা করবো। তারপরে দেখবো যে স্টপ লস কত প্রকারের। ঠিক আছে, তারপরে সেই যে বিভিন্ন প্রকারের যে স্টপ লস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং উইথ এক্সাম্পল খুব ডিটেলসে আমরা আলোচনা করবো, তারপরে কনক্লুশন পার্টে যাব। তো এই ভিডিওটার মধ্যে এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখতে চলেছি, লার্ন করতে চলেছি। তো চলুন আমরা আমাদের লার্নিংটা শুরু করা যাক এবং খুব ডিপে গিয়ে আমরা লার্নিং করব। খুব মনোযোগ সহকারে খাতা পেন নিয়ে বসবেন, নোটস করতে থাকবেন। কোথায় কোথায় যে পয়েন্টগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে অবশ্যই নোট করবেন, রাইট? তো চলুন আমরা প্রথম পয়েন্টের দিকে যাই, যে বেসিক অফ স্টপ লস। স্টপ লসটা কি? স্টপ লসটা, ধরুন আপনি ট্রেড করছেন। ট্রেড কেন করছেন, কিসের জন্য করছেন? ট্রেড করছেন প্রফিটের জন্য, রাইট? এবার ট্রেড করতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিসের কি কি লাগে, কি জিনিস লাগে, কোনটা বেশি ইম্পর্টেন্ট? স্ট্র্যাটেজি? নো। ইন্ডিকেটর? নো। সব থেকে বেশি প্রয়োজন হয় আপনার দুটো জিনিস একটা ট্রেড নেয়ার ক্ষেত্রে। ওকে, সেটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট, যে আপনি ট্রেডে কোথায় এন্ট্রি নেবেন সেটা লাগে। ইনিশিয়ালি একদম ট্রেডে এক্সিকিউট করবেন তার আগে থেকে ট্রেডকে অ্যানালাইসিস করছেন, যে কোনো স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করলেন, আপনার এন্ট্রি পয়েন্টকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আর আপনার স্টপ লসকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এবার এই প্রশ্ন হচ্ছে স্টপ লসটা কি, কেন প্রয়োজন, সেটা আমি পরের স্লাইডে গিয়ে বলবো। কিন্তু স্টপ লসটা কি? ধরুন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, সেটা পুলব্যাক স্ট্র্যাটেজি হতে পারে, সেটা ব্রেকআউট স্ট্র্যাটেজি হতে পারে, বা সেটা কোনো কন্ট্রাটেড বা রিভার্সাল যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে। যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি যখন এন্ট্রি নেবেন তখন আপনার এন্ট্রি সঙ্গে একটা স্টপ লস থাকবে, কারণ আপনি আপনার রিস্ককে ম্যানেজ করছেন। আপনি যে রিস্কটা নিতে পারেন সেই রিস্কটাকে ম্যানেজ করার জন্য স্টপ লস ইউজ করেন। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি, ধরুন আপনি এন্ট্রি করেছেন 100 টাকা, যে কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার এন্ট্রি হচ্ছে 100 টাকা, তো আপনার সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তার স্টপ লস হচ্ছে 90 টাকা, রাইট? স্টপ লস 90 টাকা, কথার অর্থ হচ্ছে যে যখন আপনি 100 টাকায় ট্রেডে এন্ট্রি নিলেন তখন কি পসিবিলিটিস থাকতে পারে মার্কেটে, যে
একটা পসিবিলিটিস হতে পারে যে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠে 120 টাকায় যেতে পারে, সেখানে তখন আপনি প্রফিট হবে, রাইট। আর একটা পসিবিলিটিস কি হতে পারে যে প্রাইস নিচের দিকে নেমে 90 আসতে পারে, তখন আপনার কি হবে, লস হবে, রাইট। প্রাইস তো 90 থেকে আরো নিচে নামতে পারে, 80 হতে পারে, 80 থেকে 70 হতে পারে, হতেই তো পারে। উপরেও যেমন 120 থেকে 140 হতে পারে, ঠিক নিচেও তখন 80 থেকে 90 থেকে 80, 80 থেকে 70 হতে পারে। তো আপনি আপনার লসকে কোথায় স্টপ করবেন, সেটাই হচ্ছে স্টপ লস। আপনি আপনার লসকে কোথায় স্টপ করবেন, সেটাই হচ্ছে স্টপ লস। কথার অর্থই হচ্ছে স্টপ লস, লসকে স্টপ কর। এবার আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যে কোথায় স্টপ লস বসালে আমি ট্রেডে এন্ট্রি নিতে পারবো, আমি কোয়ান্টিটিকে বজায় করতে পারবো, কোয়ান্টিটিকে ক্যালকুলেট করতে পারবো আমার রিস্ক ম্যানেজমেন্ট সিট অনুযায়ী, যে আমি কত পার্সেন্ট রিস্ক নিচ্ছি, কত টাকা রিস্ক নিচ্ছি, সেই অনুযায়ী আমি আমার কোয়ান্টিটিকে বাছাই করতে পারবো, যাতে যে লসটা হবে, যে স্টপ লসটা আমি ধরেছি, ধরুন আমি ট্রেডে নিলাম 100 টাকা, ঠিক আছে, স্টপ লস হচ্ছে 90 টাকা, তো আপনার পার শেয়ার রিস্ক কত, পার শেয়ার রিস্ক কত হচ্ছে 100 রুপিসে আপনি এন্ট্রি করছেন, 90 টাকায় গেলে আপনি লস, স্টপ লস বুক করবেন, লস করে বুক করে লসটা বুক করে নেবেন, তাহলে কত, 10 টাকা, মানে পার শেয়ার আপনার রিস্ক হচ্ছে 10 টাকা, রাইট। এবার আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন, ধরুন আপনার ক্যাপিটাল 1 লক্ষ টাকা। আমি অলরেডি আমার যে রিস্ক ম্যানেজমেন্ট যে ভিডিওটা আছে, সেই ভিডিওটাতে কিন্তু আমি এই ক্যালকুলেশনটা বলেছি কোয়ান্টিটিকে বের করার জন্য। তবু আমি আরেকবার এই বেসিক অফ স্টপ লস আপনাকে বলে দিচ্ছি যে স্টপ লসটা কিভাবে করবো এবং কিভাবে সেটাকে ক্যালকুলেট করবো কোয়ান্টিটি বিচার করার জন্য। ধরুন, এবং আমি আমার যে রিস্ক ম্যানেজমেন্ট যে ভিডিওটা আছে, সেই ভিডিওটাও কিন্তু আমি আই বটনে দিয়ে দেবো, রাইট। আমার ক্যাপিটাল ধরে নিলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, রাইট। আমি 1% এর বেশি রিস্ক নেবো না টোটাল ক্যাপিটালের, ঠিক আছে। রিস্ক কত, 1%, 1% এর বেশি কিন্তু আমি রিস্ক নেব না। 1% রিস্ক কত, 1000 টাকা, রাইট। এবার আমার এখানে মানে পার শেয়ার রিস্ক কত ছিল, 10 টাকা, তাহলে আমার কোয়ান্টিটি কত হবে, এই আমার টোটাল যে রিস্কটা সেটা ভাজিতক 10, মানে এই পার শেয়ার রিস্ককে আমি ভাগ করে দিলাম, মোট আমি 100টা কোয়ান্টিটি কিনবো, মানে আমার কোয়ান্টিটি হবে 100টা। আমি 100টা কোয়ান্টিটি যখন কিনবো, যখন 100টা কোয়ান্টিটি 100 টাকায় কিনবো, যদি প্রফিট হয় তো প্রফিট হবে, কোনো অসুবিধা নেই। আর যদি লস হয়, আমি লসটাকে কিন্তু আগে থেকেই স্টপ করে দিলাম। যদি আমার 90 টাকায় আসে, তখন আমার লস কত হবে, 90 টাকায় যদি 100 টাকা থেকে যদি প্রাইস 90 টাকায় চলে আসে, তখন লস কত হবে, লস আমার এই 1000 টাকাই হবে, কারণ আমি 1000 টাকায় রিস্ক নিয়েছিলাম। সেই রিস্ক অনুযায়ী আমি কোয়ান্টিটি ক্যালকুলেট করেছি, সেই কোয়ান্টিটিটাই আমি কিনেছি, যাতে যদি লস হয় 90 টাকা যদি আমাকে লস বুক করতে হয়, তাহলে আমার 1000 টাকাই লস হবে। সেই জন্য স্টপ লসটা কিন্তু খুব প্রয়োজন, রাইট। আরো একটা কারণ আছে স্টপ লসটা কেন প্রয়োজন, চলুন সেটার উপর আমরা ডিটেলসে কথাবার্তা বলা যাক। দেখুন, অনেক ক্ষেত্রে কি হয়, স্টপ লস অনেকে মানে রাখে না, স্টপ লস ছাড়াই ট্রেড করে। তাদের জন্য আমি এই ভিডিওটা, এই পার্টটা রেকর্ড করছি এবং খুব সুন্দর এক্সপ্লেনেশন করব, ভালো করে দেখবেন। ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনার ফার্স্ট ট্রেড, ঠিক আছে। মানে আমি বলবার চেষ্টা করছি যে স্টপ লস রাখাটা কেন প্রয়োজন। কোয়ান্টিটিকে তো ক্যালকুলেশন করা হবে, সেটা তো একটা প্রয়োজন, কিন্তু তারপরেও কেন প্রয়োজন, তার থেকেও বেশি কেন প্রয়োজন, সেটাই আমি ওনাকে বোঝাবার চেষ্টা করছি। ধরুন আপনি ফার্স্ট ট্রেড নিয়েছেন, আপনার 100 টাকা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, 90 টাকা হচ্ছে স্টপ লস, ঠিক আছে, রাইট। প্রাইস এইভাবে ট্রেড এখানে নিয়েছেন 100 টাকাতে, 90 টাকা এখানে, প্রাইস 90 টাকাতে এসে গেছে, স্টপ লস আপনার এসে গেছে, তারপরেও আপনার মনে হলো যে না আমি স্টপ লস হিট করবো না, আমি নেবো না স্টপ লস। যারা স্টপ লস নেয় না তাদের জন্য আমি কথাটা বলছি। স্টপ লস নিল না, প্রাইস নামলো 80 টাকা এলো, প্রাইস এখান থেকে কিছুদিন বেস করলো, করে প্রাইস আবার উঠে 100 টাকায় নিয়েছিল না, 120 টাকায় গেল এবং সে প্রফিট বুক করলো। হয় সাধারণত আমাদের
ট্রেড নিলাম, আমাদের স্টপ লস খেলো, স্টপ লসকে খেয়ে আবার প্রাইস উপরের দিকে উঠে গেল। সেই বিষয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি এই ভিডিওতে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমি কথাটা আলোচনা করতে চাইছি, ঠিক আছে। এবার এই জায়গা থেকে যে ধরুন 100 টাকা কিনেছিল, 90 টাকা তার স্টপ লস ছিল, সে স্টপ লস বুক করলো না, সে বললো যে প্রাইস এখান থেকে উঠবে, 80 টাকা এলো, প্রাইস উঠে গেল, 120 টাকায় প্রফিট বুক করলো, প্রফিট হলো, রাইট। সেকেন্ড ট্রেড করছে, ধরুন কোনো একটা স্ট্র্যাটেজি অনুযায়ী তার এন্ট্রি হচ্ছে 500 টাকা, স্টপ লস হবার কথা ছিল 480 টাকা, রাইট। আমি ধরে নিচ্ছি, সাপোজ মনে করছি, আমি ওনাকে বোঝাবার চেষ্টা করছি। তো প্রাইস 500 টাকায় কিনেছে, এটা 500 টাকা, 480 টাকায় চলে এসছে, তখনও সে প্রফিট মানে স্টপ লস নেয়নি, স্টপ লস কিন্তু সে নিচ্ছে না, রাইট। আরো প্রাইস নিচে নেমে গেছে 460 টাকা, তখনও সে প্রফিট মানে স্টপ লস নিচ্ছে না, সে ভাবছে যে এখান থেকে প্রাইস উঠবে, প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করে উঠলো, উঠে এখান থেকে 550 টাকায় গেল, তখনও তার প্রফিট হলো, ঠিক আছে। থার্ড টাইম আমি আবার এক্সাম্পল দেখছি। থার্ড ট্রেড ধরে নিল তার এন্ট্রি হচ্ছে 400 টাকা, এন্ট্রি হচ্ছে 400 টাকা, রাইট। স্টপ লস হচ্ছে 485 টাকা, ধরে নিলাম আমি, সাপোজ মনে করছি। সে 400 টাকায় ট্রেড নিয়েছে, প্রাইস নামলো, নামার পরবর্তী ক্ষেত্রে 485 এলো, তারপরও নামলো, 460 এলো, এখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করে 400 তে এন্ট্রি নিয়েছিল, 480 গেল, রাইট। এখানেও তার প্রফিট হলো, রাইট। পরপর 3টে প্রফিট, সে ভাবছে বিশাল ব্যাপার, আমি যদি স্টপ লস নিতাম বা আমি স্টপ লস যদি আমি হিট করে যেতাম, আমি যদি আমার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখানে যদি আমি স্টপ লস দিয়ে রাখতাম, ফার্স্ট টাইমেও আমার লস হতো, সেকেন্ড টাইমেও আমার লস হতো, থার্ড টাইমেও আমার লস হতো, রাইট। সিম্পল। আমি দিইনি, আমি প্রফিট করেছি, আমি গেনার। আমার থেকে বড় গেনার কি হলো, যারা স্টপ লস দেয় তারা বোকা, তারা মূর্খ। এবার যেই ফোর্থ ট্রেড, রাইট। এন্ট্রি হচ্ছে 700 টাকা, ধরে নিলাম এন্ট্রি, স্টপ লস হচ্ছে 690 টাকা, ঠিক আছে, ধরে নিচ্ছি, সাপোজ মনে করছি 700 টাকায় আপনি ট্রেড নিয়েছেন, ট্রেডে এন্ট্রি করেছেন, প্রাইস নামছে 690 টাকায় হলো, আপনি ট্রেড নিলেন না, কারণ কি? আপনি স্টপ লস নিলেন না, কারণ কি? কারণ আপনার এই যে চিন্তা ভাবনা, ফার্স্ট ট্রেড, সেকেন্ড ট্রেড, থার্ড ট্রেড, আমরা তো লাভ করেছে না, স্টপ লস না নিয়েও আপনার লাভ হয়েছে, আপনার মধ্যে কিন্তু গ্রিড ফিল করছে, আপনার মধ্যে হচ্ছে যে এখান থেকে প্রাইস উঠবে, আগের 3টে উঠেছে মানে এটা উঠবে, প্রাইস 670 এলো, তখনও আপনি নিচ্ছেন না, তখন বলছেন না প্রাইস এখান থেকে আবার উপর দিকে উঠবে, লাস্ট যে 3টে ট্রেড নিয়েছিলাম সেরকম হবে, আরো প্রফিট হবে, প্রাইস আরো নামলো, 550 টাকায় চলে এলো, 550 টাকায় চলে এলো, প্রাইস আরো নামলো, 500 টাকায় চলে এলো, প্রাইস কিন্তু উঠছে না, প্রাইস কিন্তু নামছে। যখন এই 700 টাকায় কিনে যখন 500 টাকায় সে যখন নামলো না, সে তখন এখানে কি বলবে বলুন তো? তার মাথার মধ্যে একটা বিশাল আইডিয়া আসবে, সে তখন বলবে পারফেক্ট, 500 টাকা এসছে, আমি একটা কাজ করি, আমি এখানে আরো অ্যাড করি, কোয়ান্টিটি আরো অ্যাড করি, রাইট। করার পরে প্রাইস আরো নামলো, ধরে নিলাম আমি 400 টাকায় নামলো, তখন কি বলবে জানেন তো? তখন বলবে আমি লং টার্ম ইনভেস্টার, করে হোল্ড করে রেখে দেবে টাকাটাকে, নয় হোল্ড করে রেখে দেবে, নাহলে এখানে গিয়ে নিউজ আসবে এই স্টক খারাপ করেছে, ওই স্টক ওই সেক্টর খারাপ করেছে, এখানে বিক্রি করে দেবে, নয় সে লং টার্ম ইনভেস্টর হয়ে যাবে, না হলে সে এখানে বিক্রি করে দেবে। আমার কথা বলার অর্থটা হচ্ছে এটা, যে এতক্ষণ ধরে আমি বোঝাবার চেষ্টা করলাম যে আপনি প্রথমে স্টপ লস নেননি, লাভ করেছেন, তারপরে স্টপ লস নেননি, লাভ করেছেন, তারপরে স্টপ লস নেননি, লাভ করেছেন, তারপরে স্টপ লস নেননি, একটা ট্রেডে আপনার আগে যতগুলো প্রফিট করেছিলেন সেটা তো লস হলোই, সঙ্গে আপনার ক্যাপিটালের ম্যাক্সিমাম পোর্শন চলে গেছে,
50% কাছাকাছি ক্যাপিটাল চলে গেছে আপনার, কারণ আপনি স্টপ লসটা নেননি। এবার প্রশ্ন হচ্ছে যদি আপনি স্টপ লস নিতেন, এখানে যখন আপনি স্টপ লস নিতেন, একটা লস হলো, দুটো লস হলো, তিনটা লস হলো, পরপর সব লস হবে না। যদি আপনার এখানে একটা ট্রেডও যদি প্রফিট হতো, যদি লস হবে, সবগুলো তিনটে লস যদি নেওয়ার পরও যদি একটা প্রফিট হতো, তখন আপনি কিন্তু নো প্রফিট নো লস জোনে চলে আসতেন, মানে ব্রেক ইভেনে চলে আসতেন। যে তিনটেতে যদি 3000 টাকা লস করতেন, একটা যদি ট্রেডে 1:3 যদি আপনি লাভ করতেন, তাহলে আপনার প্রফিট মানে 3000 টাকা লস করেছেন, 3000 টাকা লাভ করলেন, মানে 4টে ট্রেডের মধ্যে 3টে ট্রেড লস, একটা ট্রেড লাভ, 1:3, আপনার কিন্তু ব্যালেন্স সেম হয়ে যেত, কারণ 3টেতে 3000 টাকা লস করেছেন আর একটাতে 3000 টাকা প্রফিট করেছেন। আপনার ক্যাপিটালটা বজায় থাকতো, আপনি ট্রেডিং করতে পারতেন যদি আপনি স্টপ লসটা নিতেন। সেই জন্য স্টপ লস রাখাটা খুব প্রয়োজন। স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না। এই শপথটা আজকে এই ভিডিওটা শেষে দেখার পরে বা এখন স্টপ করে কমেন্ট করবেন যে স্টপ লস ছাড়া আমি ইন ফিউচারে ট্রেড করব না। এই শপথটা আমি নিলাম আজকে, স্টপ লস ছাড়া আমি ট্রেডিং করব না। সে ইনভেস্টিং হতে পারে, ট্রেডিং হতে পারে, শেয়ার মার্কেটে স্টপ লসটা খুব প্রয়োজন। একটা স্টপ লস যদি হিট হয়, দুটো হতে পারে, তিনটে হতে পারে, তারপরে 4 নম্বর 5 নম্বর যদি আপনি প্রফিট করেন, তাহলে কিন্তু আপনি ভালো রকম একটা প্রফিট গেইন করতে পারবেন, রাইট? নালে কিন্তু মার্কেট থেকে সারা জীবনের জন্য চলে যাবেন, মার্কেটকে গালাগালি দেবেন, সারা জীবন লং টার্ম ইনভেস্টর হয়ে যাবেন, আপনি কেরিয়ার, আপনার শেয়ার মার্কেটে কেরিয়ার শেষ হয়ে যাবে যদি না স্টপ লস না রেখে যদি আপনি ট্রেড করেন, রাইট? চলুন আমরা নেক্সট দিকে যাই। এবার দেখবো যে স্টপ লসের উইক পয়েন্ট গুলো কি কি। তার প্রথম পয়েন্টটা হচ্ছে স্টপ লস হান্টিং, ঠিক আছে? উইক পয়েন্ট তো কেউ বলে না, আমি আপনাকে বলছি। ধরুন আপনি প্রাইস কিনেছেন, মানে এন্ট্রি করেছেন 100 টাকায়, রাইট? আমরা স্টপ লস রেখেছেন 90 টাকায়। কি হয় স্টপ লস হান্টিং এ? 90 টাকা আমরা স্টপ লস রেখেছেন এবং এন্ট্রি করেছেন আপনি 100 টাকায়। প্রাইস জাস্ট 90 টাকা টাচ করবে, টাচ করে প্রাইস আবার উপরের দিকে উঠে যাবে। আমরা স্টপ লসটা নিয়েই প্রাইস আবার উপরের দিকে উঠে যাবে, আর নিচেই যাবে না। আমরা 90 থেকে একদম 85, যেটা আমি আগের ক্ষেত্রে বলছিলাম 80, 70 এইসব জায়গায় যাবে না, জাস্ট টাচ করলো আর বেরিয়ে চলে গেল। এটাকে বলা হয় স্টপ লস হান্টিং। মানে স্টপ লস হান্টিং কারা করে? স্টপ লস হান্টিং করে অপারেটররা এবং বড় বড় যে সমস্ত মানে ব্রোকার হাউস আছে তারা করে। তার কারণ কি? কারণ এই যে ব্রোকার হাউস গুলো, মানে যেখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে না, তারা কিন্তু আপনার সব ইনফরমেশন জানে। আপনি কোথায়, তাদের সফটওয়্যারে কোথায় আপনি টার্গেট রাখছেন, কোথায় আপনি স্টপ লস রাখছেন, কোথায় আপনি এন্ট্রি করবেন বলে আপনি জিটিটি অর্ডার বা যে সমস্ত ফিউচার অর্ডার গুলো রাখতে হয় সেখানে রাখছেন, তারা কিন্তু সব তাদের কাছে ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলো লিক হয় এবং যে সমস্ত অপারেটররা আছে তারা কম দামে কেনার জন্য এই স্টপ লস হান্টিং করে। এটা যখন করবে তখন কিন্তু আপনার স্টপ লস হবে, ফালতু স্টপ লস হবে। এবং এটা তাদের ক্ষেত্রে খুব মজাদার, যারা স্টপ লস রাখা, তারা বললো ভাই দেখ, আমি যদি স্টপ লস রাখতাম আমার 90-তে স্টপ লস হিট করে বেরিয়ে যেত, কিন্তু আমি স্টপ লস রাখিনি, এখানে তো 90 করে হিট করেছে কিন্তু আমার উপরের দিকে উঠে চলে গেছে। আর যদি আমি স্টপ লস রাখতাম তাহলে আমার তো লস হয়ে যেত, স্টপ লস হিট করে যেত, আমি আর পরে এন্ট্রিও নিতে পারতাম না। কারণ রি এন্ট্রি করার মানসিকতা আমাদের নেই। আমাদের ট্রেডিং এ রি এন্ট্রি, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি আমাদের স্টপ লস হয়, আমাদের যদি সেটআপ পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ওই টেটে পরবর্তী সেটআপ সেম সেটআপ আবার তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমরা রি এন্ট্রি নিতে পারি। তাহলে কি হতে পারে, রি এন্ট্রি যখন করলাম তখন প্রাইস উপরের দিকে উঠলো, তখন আমাদের প্রফিটটা হবে, যেটা আমাদের লস হলো সেটা প্রফিটটা আমরা ওখান থেকে বার করে নিয়ে আসতে পারবো, রাইট? এইগুলোকে বলা হয় স্টপ লস হান্টিং। এবং এই স্টপ লস হান্টিং গুলো অপারেটররা তারা বেশি ভাবে করে, এবং বিশেষ করে ব্রোকার হাউস গুলো, কারণ তাদের কাছে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো আছে। এটা কিন্তু স্টপ লসের একটা নেগেটিভ পয়েন্ট। এখান থেকে স্টপ লস রাখলে কিন্তু জাস্ট পুট করে চলে যায়, এবং এখান থেকেও বাঁচা যায়, সেটাও আমি আপনাদের সলিউশন বলবো এই ভিডিও শেষে। কিভাবে এখান থেকে আপনি বাঁচতে পারবেন সেটাও সলিউশন আমি এই ভিডিও শেষে বলবো, রাইট? নেক্সট হচ্ছে মার্কেট ভোলাটিলিটি। মার্কেট যখন ভোলাটিলিটি থাকে, ভোলাটিলিটির কথার অর্থ কি? ধরুন প্রাইস একদিনে বিশাল বড় ক্যান্ডেল করেছে, করে মানে উপরের দিকে উঠেছে, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো, আর এর মধ্যে বডি করেছে, এখন ছোট বডি করেছে। ধরুন এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজার, আর রেড ক্যান্ডেল করেছে, কিন্তু ক্যান্ডেলটার পরিমাণটাও মানে লেন্থটা খুব বড়। ওপেন এবং হাই মানে দিনে
এত উপরে, অনেকটা উপরে উঠে যায়, অনেকটা নিচে নেমেছে, এই যে ভোলাটিলিটি, এটাকে বলা হয় ভোলাটিলিটি মার্কেটের। এই সময় ট্রেডিং এ কিন্তু স্টপ লস যদি আপনি দিয়ে থাকেন সফটওয়্যারে বা যে সমস্ত আপনার ডিমেট অ্যাকাউন্ট আছে সেখানে যদি আপনি স্টপ লস দেন, সেখানে কিন্তু আপনার স্টপ লস শুধুমধু হিট করে যাবে। সিস্টেম ঠিক ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু এই মার্কেট ভোলাটিলিটির জন্য কিন্তু আপনার স্টপ লস হিট করবে এবং আপনি লস হবে। ঠিক আছে, পরবর্তী দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে হয়তো প্রাইস আবার উপরের দিকে উঠবে। কিন্তু এই যে মার্কেট ভোলাটিলিটি থাকে, ঠিক আছে, কোন কোন সময়গুলো থাকে, সেই সময়গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে এই প্রবলেম থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। কোন কোন সময় হয়? যখন ধরুন কোনো যুদ্ধ হচ্ছে সেই সময় হলো, বা কোনো যুদ্ধ ঘোষণা হচ্ছে, বা মার্কেটের ওয়ার্ল্ডকে কোনো যুদ্ধ হচ্ছে, বা আমাদের নিজস্ব দেশে যদি কোনো যুদ্ধ ঘোষণা হয়, বা সেই সমস্ত যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু মার্কেট খুব ভোলাটিলিটি থাকে। কোনো নিউজ এলো, হট নিউজ, সে আমাদের কোনো পলিটিক্যাল নেতা হোক বা কোনো সংস্থা হোক বা যে কোনো, যখন কোনো একটা যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে জড়িত আছে এরকম যদি কোনো হয়, বা ওয়ার্ল্ড ইকোনমির সঙ্গে জড়িত কোনো নিউজ যদি আছে, সেই সময় কিন্তু মার্কেট ভোলাটিলিটি থাকে। আর কখন থাকে? আমাদের যখন বাজেট পেশ হয়, ঠিক আছে, বাজেট পেশের সময় কিন্তু আমাদের মার্কেট ভোলাটিলিটি থাকে। মানে মার্কেটের ওঠানামাটা খুব হয়, কারণ বাজেট কি পেশ হবে তার উপর ডিপেন্ড করছে মার্কেটের মুভমেন্ট। আর কি হয়? আরবিআই রিপোর্ট যেগুলো দেয়, সেবি যে রিপোর্টগুলো দেয় বা আরবিআই যে রিপোর্টগুলো দেয়, সেই রিপোর্টের দিনে কিন্তু মার্কেটের ভোলাটিলিটি হয়, কারণ অনেক কিছু নর্ম চেঞ্জ হয়, নিয়ম চেঞ্জ হয়। নিয়মের চেঞ্জের সঙ্গে কিন্তু মানে মার্কেটের কেনা বেচাটা খুব দ্রুত গতিতে হয় এবং খুব বড় হয়, হাই ভোলাটিলিটি হয়। এই সময় কিন্তু মার্কেটে মানে ওই স্টপ লস হিট করার প্রবণতা তত বেশি থাকে। ইলেকশন রেজাল্ট, যদি আপনি এই গত ইলেকশন আমাদের যে হলো 2024 সালে 6 জুন আমাদের যে রেজাল্ট বেরিয়েছিল, ইলেকশন আমাদের ন্যাশনাল যে ইলেকশন হলো, সেই সময় যে যদি ক্যান্ডেলটা দেখেন, বিশাল বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, মানে এটাকে বলা হয় হাই ভোলাটিলিটি। এই যে সময়, ঠিক আছে, বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, এই ক্যান্ডেলগুলো যদি হয় এই সময় কিন্তু আপনার স্টপ লস হিট করবে, রাইট। আর কি হতে পারে? যে কোনো কোম্পানির রেজাল্ট বা রিপোর্ট যখন হচ্ছে, বা কোয়ার্টারলি রিপোর্ট বা কোনো যদি রেজাল্ট হয়, বা সেই কোম্পানির এগেনস্টে যদি কোনো কিছু অ্যালিগেশন তৈরি হয়, বা যে কোনো প্রবলেম সংক্রান্ত যদি কোনো নিউজ চলে আসে, তখনই কিন্তু মার্কেট খুব ভোলাটাইল থাকে, বা সেই সমস্ত স্টকগুলো কিন্তু খুব ভোলাটাইল থাকে, বা সেই সমস্ত সেক্টরগুলো কিন্তু খুব ভোলাটাইল থাকে। তো আমাদের এখানে কি করণীয়? আমরা কি করব? বড় বড় যে সমস্ত ইলেকশন রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে, সেইগুলোতে, বা আরবিআই রিপোর্ট যদি দেয় সেই দিনগুলোতে, বা বাজেটের দিনগুলোতে, বা বড় যদি নিউজ চলে আসে সেই সমস্ত দিনগুলোতে যদি আমরা আগে থেকে প্রেডিক্ট থাকে যে এই দিনকে রেজাল্ট বেরোবে, এই দিনকে আরবিআই রিপোর্ট দেবে, বা এই দিনকে এই কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে বা কোয়ার্টারলি রিপোর্ট দিচ্ছে, বা যদি আমরা আগে থেকে এইগুলো জানতে পারি, সেই সমস্ত দিনে আমাদের পজিশনগুলোকে, যদি আমাদের লং পজিশন থাকে বা শর্ট পজিশন থাকে, সেই সমস্ত পজিশনগুলোকে কম করে ফেলতে হবে, কম করতে হবে, অথবা এক্সিস্ট করে বেরিয়ে যেতে হবে, যে মার্কেটে যে কোনো সময় কিছু হতে পারে, সে উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে উঠতে পারে, শুধুমাত্র আমাদের স্টপ লস হবে। আমি পরবর্তী ক্ষেত্রে আবার মার্কেট যখন স্টেবল হবে, ভোলাটাইল থেকে স্টেবিলিটি যখন আসবে মার্কেটে, তখন আমরা আবার পরবর্তী ক্ষেত্রে ট্রেডে এন্ট্রি নেব। এই সময় আমাদের প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া উচিত, যে যেখানে যে পজিশন আছে সেখান থেকে এক্সিস্ট করে যাওয়া উচিত, এই মার্কেট যখন ভোলাটিলিটি থাকে। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, কিছু কিছু স্টক আপনি দেখবেন যে সবসময় ভোলাটাইল থাকে, মানে বড় বড় ক্যান্ডেল তৈরি করে, কিন্তু বডি খুব ছোট, ক্যান্ডেলের হাই আর লো খুব বড় বড়, হাই আর লো বড় বড়, ছোট ছোট ক্যান্ডেল, এরকম অনেক স্টকস আছে নিফটি 50-র বাইরেই থাকে সাধারণত। ওই সমস্ত স্টকগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে ট্রেডিং এর ক্ষেত্রে। আপনি ওই সমস্ত এরকম যদি ক্যান্ডেল দেখেন যে বড় বড় ক্যান্ডেল হচ্ছে, বড় বড় আপার উইক্স লোয়ার উইক্স বড় বড়, বাট বডি ছোট ছোট, সে রেড ক্যান্ডেল হতে পারে, ছোট ক্যান্ডেল হতে পারে, মানে গ্রিন ক্যান্ডেল হতে পারে, বাট এই ধরনের ক্যান্ডেল বেশি দেখা যাচ্ছে ডে চার্টে, তখন কিন্তু সেই স্টকগুলো থেকে অ্যাভয়েড করবেন, সেই স্টকগুলোতে ট্রেড করবেন না। কারণ আপনি যদি ট্রেড নেন, সিস্টেম অনুযায়ী ট্রেড নেবেন, হয়তো ওই স্টকের ভোলাটিলিটির জন্য হয়তো আপনার স্টপ লস হিট করে যেতে পারে। এইগুলো কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এরপর দেখবো আমাদের স্টপ লস কত প্রকারের। স্টপ লস সাধারণত 2 প্রকারের। একটা হচ্ছে ইনিশিয়াল স্টপ লস, যে স্টপ লসটা আমরা স্ট্র্যাটেজির সময় আমরা ইউজ করি, একদম ট্রেড নেবার আগে যে স্টপ লসটা নিয়ে আমরা কাজ করি কোয়ান্টিটি বিচার করার জন্য, কোয়ান্টিটিকে ক্যালকুলেট করার জন্য, সেই স্টপ লসটাকে বলা হয় ইনিশিয়াল স্টপ লস। আর একটা হচ্ছে ট্রেলিং স্টপ লস। আজকের এই ভিডিওতে আমি এই ট্রেলিং স্টপ লসটা কভার করতে পারবো না,
কারণ আমি পিপিটিটা যখন তৈরি করেছিলাম, যখন আমাদের ভিডিওটা করবো বলে চিন্তা করলাম, যখন দেখলাম যে টেলিং স্টপ লসটা আমি এখানে আলোচনা করতে পারবো না, এবং টেলিং স্টপ লসের উপরে আমার অনেক বলার আছে, এর উপরে অনেক স্ট্র্যাটেজি আছে, যাতে আমরা আমাদের প্রফিটকে টেল করতে পারি, প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি, সেটা আমি নেক্সট পার্টে দেখব। মানে এই আজকে শুক্রবারে এটা ভিডিওটা পাবলিশ হচ্ছে, পরের শুক্রবারে যে ট্রেডিং স্ট্র্যাটেজির যে আমাদের যে সিরিজ চলছে, সেখানে আমরা টেলিং স্টপ লসের উপরে নেক্সট পার্টটা দেখব, এবং সেখানে আমরা এরকম 3 থেকে 4টে ট্রেডিং মানে টেলিং স্টপ লস স্ট্র্যাটেজি দেখবো, যেখানে আমরা আমাদের প্রফিটকে কি করে ম্যাক্সিমাইজ করতে পারি। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা আমি দেখাবো, যে নো লস টেলিং স্টপ লস, মানে আমার লস হবে না সেই সিচুয়েশনে, যে কোনো ট্রেডের ক্ষেত্রে, যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে, যে কোনো ব্রেকআউট ট্রেড হোক বা পুল ব্যাক ট্রেড হোক, যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রে নো লস জোনে কিভাবে যাওয়া যায় টেলিং স্টপ লস করে, বা স্টপ লসকে আমি নো লস জোনে কিভাবে নিয়ে যেতে পারি, সেইটাও কিন্তু আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলুন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। আমরা নেক্সট পার্টে আজকে দেখবো যে আমরা আর কি দেখতে পাচ্ছি। দেখুন, ইনিশিয়াল স্টপ লস তাকেই বলে, যেটা আমি একটু আগে বললাম, যে আপনারা যে স্ট্র্যাটেজিটা নিচ্ছেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যে স্টপ লসটা আসছে সেটাকেই বলা হয় ইনিশিয়াল স্টপ লস। ধরুন আমি এন্ট্রি করলেন, ট্রেড নেবার আগে আপনি দেখলেন যে আপনার সিস্টেম অনুযায়ী এন্ট্রি আসছে 200 টাকা, আর আপনার সিস্টেম অনুযায়ী স্টপ লস আসছে 190 টাকা। ঠিক আছে, ধরুন আমি যেটা এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে আমাদের RSI 40 সেট আপ। ঠিক আছে, এটা আমার অলরেডি ভিডিও আছে, ভিডিওটা আমি এখানে মানে আই বাটনে দিয়ে দেবো। এই যে স্ট্র্যাটেজিটা কি ছিল যে 200 মুভিং অ্যাভারেজের উপরে আর 100 মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস ট্রেড করে, সেই সময় যদি RSI 40 তে সাপোর্ট নিতে আসে এবং গ্রিন ক্যান্ডেল করে, তাহলে গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা হাইয়ের উপরে আমরা বাই করবো, গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। দেখুন, এর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং এই গ্রিন ক্যান্ডেলের উপরে মানে এখানে আমাদের এন্ট্রি হবে। দেখুন এন্ট্রি পয়েন্টটা কিন্তু 1 মিনিট, এখানে দেখুন এন্ট্রি পয়েন্টটা কিন্তু দেখাচ্ছে, এন্ট্রি পয়েন্ট হচ্ছে 864 টাকা আর স্টপ লস হচ্ছে 833 টাকা। এই অনুযায়ী আমাদের যে রিস্ক পার শেয়ার হচ্ছে সেই অনুযায়ী আমরা কোয়ান্টিটিকে বিচার করবো, এটাকে আমরা ইনিশিয়াল স্টপ লস বলি। এবং সবসময় একটা কথা মনে রাখবেন, যে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলো না, এই গ্রিন ক্যান্ডেলের যে লো থেকে 1 টাকা অথবা 2 টাকা যদি নিচে আপনি স্টপ লস রাখবেন। অনেক সময় কি বলবো না, হান্টিং করে না, সেই হান্টিং করার একটা কিন্তু এই দাওয়াই হচ্ছে এইটা, যে আপনার যে ক্যান্ডেলের লো করছেন বা সুইং লো হচ্ছে, সেই সুইং লো থেকে জাস্ট একটু নিচে 2 টাকা 3 টাকা 4 টাকা বা 2 টাকা যদি আমরা রিস্ক ঠিকঠাক ভাবে বটে, রিস্ক টু রিওয়ার্ড যদি ঠিকঠাক ভাবে মানে অ্যাডজাস্ট হয়, তাহলে সেই মতন আপনি 1 টাকা 2 টাকা কিন্তু নিচে স্টপ লস দেবেন। সেম টু সেম মানে ক্যান্ডেলের লোকে বা সুইং এর লোকে দেবেন না, তার থেকে একটু নিচে কিন্তু আপনারা স্টপ লসটা রাখবেন। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, যে কোনো স্টপ লসের ক্ষেত্রে, সে ব্রেকআউট হোক, সে পুল ব্যাক হোক, বা সে যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে কোনো জায়গাতে যখন স্টপ লস নেবেন, সেই স্টপ লসটা একটু নিচে কিন্তু আপনারা রেখে ক্যালকুলেশন করবেন, যাতে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ভালো হয় এবং রিস্ককে ম্যানেজ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুল ব্যাক স্ট্র্যাটেজি যেটা আমরা আমাদের দেখালাম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি। দেখুন, প্রাইস একটা ব্রেকআউট করেছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, বড় গ্রিন ক্যান্ডেল করেছে, গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখবো এবং এর উপরে আমরা বাই করবো। এন্ট্রি হচ্ছে 545 টাকা, স্টপ লস হচ্ছে 515 টাকা, জাস্ট একটু নিচে। এই ক্যান্ডেলটার লো কত ছিল 515.65, আমি 515 টাকা রেখেছি। রাইট, এইভাবে আপনাকে ইনিশিয়াল স্টপ লসটা মানে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কোয়ান্টিটি কিন্তু ক্যালকুলেট করতে হবে। রাইট, এরপর আমরা দেখবো যে এক্স্যাক্টলি ইনিশিয়াল স্টপ লস কোন পয়েন্টে রাখা উচিত। এক্স্যাক্টলি আমরা তো বললাম যে কোনো ধরুন ব্রেকআউট ক্যান্ডেল হলো, কোনো ব্রেকআউট যদি হয়, ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করি, ব্রেকআউট ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখি, এটা আমরা নর্মালি করি। বা যদি পুল ব্যাক হয়, যে ক্যান্ডেলটা আমার সিঙ্গেল ক্যান্ডেল দিচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা বাই করি, নিচে আমরা স্টপ লস রাখাই, বা তার যে লোয়ার মানে যে সুইং লোটা করে সেখানে আমরা করি। কিন্তু এর থেকেও একটা বেটার ওয়েতে, যাতে আপনার ওই স্টপ লস হান্টিং না হয়, যেটা আমি আপনাকে প্রথম দাওয়াই দিলাম যে একটু নিচে রাখবেন। নেক্সট হচ্ছে এইটা, দেখুন সুইং হাই সুইং লো করতে করতে প্রাইস উপরের দিকে যায়। ঠিক আছে, সুইং হাই সুইং লো মানে এটা হচ্ছে হায়ার হাই আর হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস উপরের দিকে যায়। ঠিক আছে, যখন আমরা ওপরে কিনি মানে আপ ট্রেন্ডে যখন আমরা কোনো কিছু বাই করি, সুইং হাই আর সুইং লো, এই সুইং লো এই জায়গাগুলোতে আমাদের স্টপ লস রাখা উচিত। যদি আমাদের সুইং লোটা আমাদের ক্যান্ডেলের কাছাকাছি হয়, 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 7 টাকার মধ্যে যদি কাছাকাছি হয়,
তখন আমাদের এই সুইং লো এর কাছে আমাদের স্টপ লস রাখা উচিত। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি, তাহলে আপনি আরো বেটার ভাবে বুঝতে পারবেন। ধরুন আমি আগের ট্রেডটা আমি দেখালাম যে ব্রেকআউট ট্রেড, সেই ট্রেডটা এক্সিকিউট হয়েছে তার পরের দিনকেই, ঠিক আছে, আপনি এন্ট্রি করেছেন তার হাইয়ের উপরে, আপনি স্টপ লস রেখেছেন এখানে, দেখুন প্রাইস খানিকটা ওঠার পরে কিন্তু আবার রিটেস্ট করতে আসছে, দেখুন আপনার এখানে কিন্তু স্টপ লস হিট করে গেছে, রাইট। আপনাকে যেটা আমি ব্রেকআউট ট্রেডিং এ যেটা দেখালাম সেই ট্রেডটার কথাই বলছি, সেম এক্সাম্পল, সেম ট্রেড, প্রাইস নেমেছে, যদি আপনি এখানে স্টপ লস রাখতেন, মানে যেহেতু ওটা বড় গ্রিন ক্যান্ডেল, ভাই ক্যান্ডেল তো গ্রিন ক্যান্ডেল, এবং আমাদের মানে সেটা অনুযায়ী কি ছিল যে গ্রিন ক্যান্ডেল যদি বড় হয় সেই গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখবো, দেখুন এখানে কিন্তু হিট করে বেরিয়ে গেছে। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে এটা কি প্রতিবার হয়? না, প্রতিবার হয় না, মাঝে মাঝে হয়, অনেক সময় হয়, অনেক সময় হয় না, অনেক সময় রিটেস্ট করতে আসে, স্টপ লস হান্টিং করে বেরিয়ে যায়, অনেক সময় আমরা ওই স্টপ লসটা রেখেও কিন্তু প্রাইস উপরের দিকে উঠে যায়। কিন্তু আমি যখন ট্রেড করতে যাব, আমি যখন ট্রেড করব, আমি আমার পসিবিলিটিসটাকে হাই করব যাতে আমার স্টপ লস হান্ট না করে বা আমার স্টপ লস যাতে না হয়ে যায়। সেই জায়গা থেকে যদি আমি একটু বেশি রিস্ক নিই, আমি যদি একটু মানে রিওয়ার্ড কম পাই, তাতেও আমি স্যাটিসফাইড, যদি এই মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু আপনার ইনিশিয়াল স্টপ লস হিট করাটা খুব কঠিন হয়ে যাবে মার্কেটের ক্ষেত্রে। কারণ যারা হান্টিং করতে আসে না, তারা কিন্তু দেখে যে কোথায় হান্টিং করবে, তারা একটা লিমিট আছে, তারা একদম গিয়ে নিচে থেকে হান্টিং করে আসে না, অত ক্ষমতা তাদের নেই, ঠিক আছে। কি ক্ষমতাটা আছে দেখুন, এইখানে সুইং লো, এই যে প্রাইসটা উঠেছিল ওটার পরে একটা সুইং লো করছে, দেখুন তারপরে প্রাইস কিন্তু আবার উঠেছে, এই সুইং লোতে যদি আমরা স্টপ লসটা রাখতাম তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা হান্ট করতো না। দেখুন এখানে সুইং লো এর উপরেই কিন্তু প্রাইস নিচে নিয়ে আবার প্রাইস কিন্তু একটা পুল ব্যাক দিয়েছে এবং উপরে একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে। সেই জন্য আমরা যদি আমাদের স্টপ লসকে যদি একটু টাইট না করে আমরা যদি একটু বেশি রাখি আমাদের স্টপ লসকে, হ্যাঁ বেশি রাখা মানে রিস্ক টু রিওয়ার্ড কমবে। ধরুন আপনি এখানে যদি 100 টাকা, যদি আমরা আগে ছিল কত টাকা, ধরুন 45 থেকে 15 টাকা, 30 টাকা ছিল, এখন কত হচ্ছে, আরো 10 টাকা বেড়ে গেল, 105, আরো 10 টাকা মানে 40 টাকা হয়ে গেল, তারও 10 টাকা আপনার রিস্ক টু রিওয়ার্ড কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি সুইং লোটা নিচে একটু করেন তাহলে কিন্তু আপনার মোস্ট প্রবাবিলিটি যে আপনার স্টপ লস হয়তো হান্ট করবে না। তার মানে 100% না যে হান্ট করবে, সেখানে আসবে না প্রাইস, যদি আসে আমি কিন্তু স্টপ লস বুক করব, আমি এটা আশায় থাকবো না যে প্রাইস আরো নিচে থেকে আরো উপর দিকে উঠবে। যেন আমি প্রথমে আপনাকে এক্সাম্পল দেখেছিলাম স্টপ লসের প্রয়োজনটা কেন, স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না, এই শপথটা আপনাকে এই ভিডিওতে নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা এবং ধৈর্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সব থেকে বেশি জিনিস হচ্ছে ডিসিপ্লিন। আমি 1% রিস্ক নেবো এবং আমার স্টপ লস যেটা রাখবো ইনিশিয়ালি, যদি আমার প্রাইস এখানে আসে, মার্কেট আমাকে বলছে ইউ আর রং, আমি সেখান থেকে এক্সিট করে যাব। আমি এই আশায় বসে থাকবো না যে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করবে। যদি পরবর্তী ক্ষেত্রে আবার আমাকে সিগন্যাল দেয়, আমার এন্ট্রি সিগন্যাল দেয়, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি রিএন্ট্রি করব, বাট আমি স্টপ লস নেবো। এই মেন্টালিটি নিয়ে এই ভিডিওটা দেখুন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যাতে এরকম নলেজেবল ভিডিও দেখতে পারে এবং তারাও নলেজ নিয়ে মার্কেটে ট্রেড করতে পারে। পরের ভিডিওটা দেখবেন পার্ট 2টা, এর থেকেও বেশি ইনফরমেশন পাবেন সেখানে, কিভাবে আমাদের প্রফিটকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্রফিটকে কিভাবে টেল করা যায়, সেই টেলিং স্টপ লসের উপরে আমি কথা বলবো, এবং নো লস নো প্রফিট জোনকেও কিভাবে আইডেন্টিফাই করা যায়, কিভাবে সেই মেকানিজমটা যাওয়া যায়, সেটাও কিন্তু আমি আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের রিস্ককে মেনটেন করে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করুন। বাই বাই।